রাজধানীর আকাশচুম্বী ইমারতগুলোর মাঝে আজ এক অন্যরকম উৎসবের আমেজ। ঢাকার সবচেয়ে অভিজাত এবং বিলাসবহুল পাঁচতারা হোটেলটিকে আজ যেন স্বর্গের কোনো প্রাসাদের মতো সাজানো হয়েছে। চারিদিকে দামি অর্কিড আর স্ফটিকের ঝাড়বাতির ঝলকানি। এই চোখ ধাঁধানো আয়োজন দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন আইকন এবং সফল নারী উদ্যোক্তা তানিয়া চৌধুরীর বিয়ের। তার প্রতিষ্ঠিত টেক্সটাইল ও ফ্যাশন ব্র্যান্ডের শেয়ার এখন বাজারের শীর্ষে অবস্থান করছে। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। দেশ বিদেশের নামিদামি ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিনোদন জগতের তারকারা নিজেদের দামি গাড়িতে করে এই রাজকীয় বিয়ের আসরে উপস্থিত হচ্ছেন। হোটেলের সবচেয়ে রাজকীয় সুইটে বসে আছে তানিয়া। ভিনদেশি মেকআপ আর্টিস্টরা তাকে সাজাতে ব্যস্ত। তার পরনে হীরা আর মুক্তখচিত এমন এক লেহেঙ্গা যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে তার ঠোঁটে এক বিজয়ী হাসি ফুটে উঠল। মনে হচ্ছে যেন সে পুরো পৃথিবী নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে। নিজের এই বিশেষ দিনের জন্য সে হাজার হাজার কার্ড ছাপিয়েছে। সমাজের প্রতিটি ক্ষমতাধর মানুষকে সে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এই দীর্ঘ নিমন্ত্রিত অতিথিদের তালিকা থেকে খুব সন্তর্পণে এবং ইচ্ছাকৃতভাবে একটি নাম সে পুরোপুরি মুছে ফেলেছে। ঢাকার এই জাঁকজমকপূর্ণ কোলাহল থেকে বহু দূরে সিলেটের এক নিভৃত গ্রামের শেষ মাথায় সম্পূর্ণ ভিন্ন এক নিস্তব্ধতা বিরাজ করছিল। সুরমা নদীর তীরের কাছাকাছি একটি পুরনো জরাজীর্ণ টিনের চালের ঘরের বারান্দায় চুপচাপ বসেছিলেন মোতালেব সাহেব। তার পরনে একটি পুরনো বিবর্ণ লুঙ্গি এবং সুতোর টান ওঠা একটি সাদা ফতুয়া। তার চেহারার গভীর বলিরেখা আর ঘোলাটে চোখগুলো যেন সারা জীবনের না বলা অনেক কষ্ট আর ত্যাগের নীরব সাক্ষী। মোতালেব সাহেব দৃষ্টি অবিরাম রাস্তার ওই বাঁকটার দিকে আটকে ছিল, যেখান থেকে প্রতিদিন সাইকেলের বেল বাজিয়ে ডাক পিয়ন আসে। গত কয়েক সপ্তাহ ধরে এটাই তার প্রতিদিনের রুটিন। সকাল থেকে তিনি বারান্দায় বসে থাকেন আর প্রতিটি সাইকেলের শব্দে বুক ভরা আশা নিয়ে মাথা তুলে তাকান। তার দৃঢ় বিশ্বাস ছিল তার একমাত্র মেয়ে তানিয়া নিজের বিয়ের প্রথম কার্ডটা অন্তত তার এই বুড়ো বাবাকেই পাঠাবে। কিন্তু প্রতিদিন বিকেলে সূর্য ডোবার সাথে সাথে তার এই আশার প্রদীপটাও সুরমার জলে ডুবে যাওয়া সূর্যের মতোই নিভে যেত। হঠাৎ রাস্তার মোড়ে পরিচিত সাইকেলের বেলের শব্দ শোনা গেল। ডাক পিয়ন একতাড়া চিঠি হাতে নিয়ে মোতালেব সাহেবের বাড়ির দিকেই এগিয়ে আসছিল। বৃদ্ধ বাবার বুকের ভেতরটা আনন্দে নেচে উঠল। তার কাঁপা কাঁপা হাত দুটো লুঙ্গির কোণ শক্ত করে চেপে ধরল। তার নিষ্প্রাণ চোখে এমন এক উজ্জ্বলতা ফিরে এলো যা অনেক দিন দেখা যায়নি। কিন্তু ডাক পিয়ন একবারও তার দিকে না তাকিয়ে সোজা পাশের বাড়িতে একটা পার্সেল দিয়ে সাইকেল ঘুরিয়ে চলে গেল। মোতালেব সাহেবের ঠোঁটের ডগায় চলে আসা মেয়ের নামটা চরম হতাশায় মিলিয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। হাতের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার দুর্বল শরীরটা কাঁপছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল তার ভেতরকার আত্মা। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বিড়বিড় করে বললেন, ঢাকা তো অনেক দূর, হয়তো চিঠি আসতে একটু সময় লাগছে, অথবা আমার মামনিটা বিয়ের কাজে এতই ব্যস্ত যে কার্ড পাঠানোর সময় করে উঠতে পারেনি। একজন বাবার স্নেহশীল মন নিজের মেয়ের এই চরম অবহেলাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। ঘরের ভেতর পা রাখতেই মোতালেব সাহেবের চোখ দেওয়ালের ওই পুরনো ছবিটার ওপর আটকে গেল। তানিয়ার স্কুল জীবনের ছবি। কি নিষ্পাপ হাসি ছিল তার মুখে। মোতালেব সাহেবের মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন তিনি দিন রাত এক করে রিকশা চালাতেন। কত রাত তিনি না খেয়ে শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়েছেন, শুধু এই আশায় যেন পরদিন সকালে মেয়ের দামি স্কুলের বেতনটা ঠিকমতো দিতে পারেন। নিজের জীবনের প্রতিটি ক্ষুদ্র আনন্দকে তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হাসি মুখে বিসর্জন দিয়েছিলেন। কিন্তু তানিয়া যত বড় হতে লাগল, শহরের চাকচিক্য আর বড়লোক বন্ধুদের সঙ্গ তার মনে নিজের গরিব বাবার প্রতি এক অদ্ভুত হীনমন্যতার জন্ম দিল। বাবার সাধারণ পোশাক আর আঞ্চলিক ভাষার জন্য বন্ধুদের সামনে সে চরম লজ্জাবোধ করত। মোতালেব সাহেব এই সব অবজ্ঞা নীরবে সহ্য করেছেন। তিনি শুধু চাইতেন তার মেয়ে একদিন অনেক বড়
আর সফল মানুষ হোক। এর জন্য তাকে যদি সারা জীবন অন্ধকারের আড়ালে থাকতে হয়, তাতেও তার কোনো আক্ষেপ ছিল না। তবে তানিয়া বা তার বন্ধুদের কেউই কোনোদিন জানতে পারেনি যে মোতালেব সাহেব মোটেও কোনো নিঃস্ব বা গরিব মানুষ ছিলেন না। তিনি ছিলেন সিলেটের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী এক জমিদার বংশের শেষ উত্তরাধিকারী। তার নামে শত শত একর চা বাগান, শহরের প্রাণকেন্দ্রে বিশাল বাণিজ্যিক ভবন আর ব্যাংকে বিপুল পরিমাণ গুপ্ত সম্পদ ছিল, বর্তমান বাজারে যার মূল্য কয়েক হাজার কোটি টাকার ওপরে। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি এই সব বিলাসিতা ত্যাগ করে একজন সাধারণ এবং প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপনের কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মোতালেব সাহেব তার এই বিপুল সম্পদের কথা একমাত্র মেয়ে তানিয়াকেও কোনোদিন জানতে দেননি। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন টাকার লোভ ছাড়া তার মেয়ের মনে বাবার জন্য কোনো সত্যিকারের ভালোবাসা আছে কিনা। তিনি চেয়েছিলেন তার মেয়ে নিজের যোগ্যতায় বড় হোক। তার ভয় ছিল বংশগত সম্পদের অহংকার হয়তো তার মেয়ের মনুষ্যত্বকে পুরোপুরি নষ্ট করে দেবে। তানিয়া সত্যি অনেক পরিশ্রম করেছিল এবং নিজের মেধায় একটি বিশাল ফ্যাশন এম্পায়ার দাঁড় করিয়েছিল। কিন্তু সাফল্যের এই অন্ধ দৌড়ে সে নিজের শেকড় এবং জন্মদাতা বাবাকে পুরোপুরি পেছনে ফেলে এসেছিল। ঢাকার গুলশানে সে নিজের জন্য এক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি কিনেছিল এবং ধীরে ধীরে সিলেটে আসা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। বাবার সাথে তার ফোনালাপও মাসে একবার বা দুবারে নেমে এসেছিল, আর সেটাও কেবল কয়েক সেকেন্ডের খুব যান্ত্রিক একটা কথোপকথন। মোতালেব সাহেব একা ঘরে বসে মেয়ের কণ্ঠস্বর শোনার জন্য তৃষ্ণার্ক হয়ে থাকতেন। এদিকে ঢাকায় বিয়ের উত্তেজনা একদম চরমে। তানিয়া মিডিয়া এবং তার হবু শ্বশুরবাড়ির মানুষের কাছে নিজের অতীত নিয়ে এক চরম মিথ্যা এবং সাজানো গল্প ভেদেছিল। সে অত্যন্ত গর্বের সাথে সবাইকে বলেছিল যে অনেক বছর আগে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যান, আর সে এতিমখানায় থেকে নিজের চেষ্টায় এত দূর এসেছে। এটি ছিল এমন এক জঘন্য মিথ্যা যা তার বেঁচে থাকা জন্মদাতা বাবাকে এক মুহূর্তের মধ্যে তার জীবন থেকে চিরতরে মুছে ফেলেছিল। তানিয়ার হবু স্বামী রায়হান ছিল দেশের এক নামজাদা এবং অহংকারী শিল্পপতি পরিবারের একমাত্র উত্তরাধিকারী। রায়হানের পরিবারের কাছে বংশমর্যাদা, আভিজাত্য আর সামাজিক অবস্থান যে কোনো মানুষের আবেগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তানিয়া খুব ভালো করেই জানত রায়হান বা তার পরিবার যদি কোনোভাবে জানতে পারে যে তার বাবা একজন সাধারণ, অশিক্ষিত এবং গরিব মানুষ, তবে এই বিয়ে সেই মুহূর্তেই ভেঙে যাবে। বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা এই অভিজাত দুনিয়াটাকে সে কিছুতেই হারাতে রাজি ছিল না। সিলেটে তখন রাতের অন্ধকার নেমে এসেছে। সুরমা নদীর জলের শব্দটা যেন আরও ভারী হয়ে উঠেছে। মোতালেব সাহেব তার পুরনো ঘুণে ধরা কাঠের ট্রাঙ্কটা খুললেন। ভেতর থেকে বের করে আনলেন একটি বিবর্ণ শার্ট। তিনি মনে মনে স্থির করে ফেললেন, কার্ড আসুক বা না আসুক, তিনি নিজের মেয়ের বিয়েতে ঢাকা যাবেনই। লাল বেনারসিতে সাজা নিজের মেয়েকে এক নজর দেখার জন্য একজন বাবার মন এমনভাবে ছটফট করছিল যে তিনি নিজের সমস্ত আত্মসম্মানকে একপাশে সরিয়ে রাখলেন। তিনি লুঙ্গির ভাঁজ থেকে কয়েকটা পুরনো আর কোচকানো নোট বের করলেন। এরপর ট্রাঙ্কের একেবারে নিচে লুকিয়ে রাখা একটি ছোট্ট লাল মখমলের বাক্স অত্যন্ত সাবধানে হাতে নিলেন। এই বাক্সে রাখা ছিল তার মৃত স্ত্রীর একটি পুরনো কিন্তু অত্যন্ত দামি সোনার নেকলেস। গরিব বাবার কাছে নিজের আদরের মেয়েকে বিয়ের উপহার হিসাবে দেওয়ার মতো এর চেয়ে মূল্যবান আর পবিত্র কোনো জিনিস ছিল না। এই গয়নার সাথে জড়িয়ে ছিল তার স্ত্রীর হাজারো স্মৃতি। তিনি গয়নাটা একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে ফতুয়ার ভেতরের পকেটে খুব সাবধানে রেখে দিলেন। একটা ছোট পাটের ব্যাগে দুটো পুরনো জামা আর রাস্তার জন্য কিছু মুড়ি বেঁধে নিলেন। রাত তখন প্রায় 2টো। বাইরে কনকনে ঠান্ডা বাতাস বইছে। তিনি লাঠিতে ভর দিয়ে আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা রেল স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। শরীর দুর্বল হলেও মেয়ের সাথে দেখা করার আনন্দে তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল। স্টেশনে অনেক ভিড়। ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার লোকাল ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে।
মোতালেব সাহেব জেনারেল বগির একটি খুব সাধারণ টিকিট কেটে প্রচণ্ড ধাক্কাধাক্কির পর কোনো মতে ট্রেনের ভেতরে উঠতে সক্ষম হলেন। বগিতে পা ফেলার মতো জায়গা ছিল না, তাই তিনি দরজার কাছে মেঝেতেই নিজের ছোট ব্যাংকটা রেখে তার ওপর গুটিসুটি মেরে বসে পড়লেন। ট্রেনের হুইসেল বেজে উঠল। সুরমার পরিচিত মাটি পেছনে ফেলে ট্রেনটি ঢাকার এক অজানা এবং নিষ্ঠুর দুনিয়ার দিকে ছুটতে শুরু করল। ট্রেনের চাকার শব্দের সাথে সাথে মোতালেব সাহেবের মনেও ভাবনার রেলগাড়ি ছুটছিল। তিনি বারবার কল্পনা করছিলেন বিয়ের আসরে হঠাৎ তাকে দেখে তানিয়া কতটা অবাক আর খুশি হবে। সে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদবে আর কার্ড না পাঠানোর জন্য ক্ষমা চাইবে। এই সুন্দর কিন্তু মিথ্যে কল্পনায় ডুবে থেকে তার বলিরেখাযুক্ত মুখে এক নির্মল এবং নিষ্পাপ হাসি ফুটে উঠল। ঢাকায় সেদিন রাতে তানিয়ার গায়ে হলুদের বিশাল আয়োজন করা হয়েছিল। পুরো হলরুম ঝলমলে আলো, দামি ফুল আর ডিজে পার্টির কান ফাটানো আওয়াজে কাঁপছিল। রায়হানের পরিবার টাকার বন্যা বইয়ে দিয়েছিল। তানিয়া তার হবু স্বামীর হাত ধরে স্টেজে নাচছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার মনে একবারও এই কথা আসেনি যে তার নিজের জন্মদাতা বাবা তাকে দেখার জন্য ট্রেনের নোংরা মেঝেতে বসে রাত পার করছেন। তবে এই মিথ্যে হাসির আড়ালে তানিয়ার বুকের ভেতর একটা অজানো ভয় কাজ করছিল। সে প্রতি মুহূর্তে এই ভেবে আতঙ্কিত হচ্ছিল যে হঠাৎ করে যদি তার অতীতের কোনো মানুষ এই অনুষ্ঠানে এসে পড়ে, তার মিথ্যের সেই বিশাল প্রাসাদ যার ওপর সে তার নতুন দুনিয়া সাজিয়েছে তা যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সে নিজের বিবেকের সাথেই প্রতিনিয়ত যুদ্ধ করছিল। টানা ২০ ঘণ্টার বেশি সময় লোকাল ট্রেনের মেঝেতে বসে থাকার কারণে মোতালেব সাহেবের শরীর প্রায় অসাড় হয়ে গিয়েছিল। তার কোমরে প্রচণ্ড ব্যথা করছিল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তিনি তার পুরনো পানির বোতল থেকে শেষ ঢোক পানিটুকু খেয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে কেবল এই প্রার্থনাই করছিলেন যেন ঈশ্বর তাকে সুস্থভাবে মেয়ের বিয়ের আসর পর্যন্ত পৌঁছে দেন। অবশেষে দীর্ঘ এবং ক্লান্তিকর এক সফরের পর ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এসে থামল। স্টেশনে নামতেই মোতালেব সাহেব এই মহানগরের নিষ্ঠুর এবং যান্ত্রিক জীবনের আঁচ পেলেন। এখানে সবাই যেন অন্ধের মতো ছুটছে, কারো কাছে অন্য একজন মানুষের দিকে ফিরে তাকানোর মতো সামান্য সময়টুকুও নেই। তিনি লাঠিতে ভর দিয়ে ভিড় ঠেলে স্টেশনের বাইরে এলেন। চারপাশের বিশাল বিল্ডিংগুলো যেন তাকে দেখে উপহাস করছিল। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা এক সিএনজি চালককে তিনি একটা পুরনো কাগজের টুকরো দেখালেন যেখানে তানিয়ার কর্পোরেট অফিসের ঠিকানা লেখা ছিল। সিএনজি চালক মোতালেব সাহেবের জীর্ণ পোশাক আর করুণ অবস্থার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো। সে সোজা বলে দিল যে ওই ভিআইপি এলাকায় যাওয়ার ভাড়া অনেক, যা তার মতো ফকিরের পক্ষে দেওয়া সম্ভব নয়। মোতালেব সাহেব চুপচাপ লুঙ্গির ভাঁজ থেকে জমানো টাকা বের করে দেখানোর পর চালক তাকে সিএনজিতে তুলতে রাজি হল। সিএনজি যখন ঢাকার চকচকে রাস্তা দিয়ে এগোচ্ছিল, জানলা দিয়ে বাইরের এই মায়াবী দুনিয়া দেখে মোতালেব সাহেব অবাক হয়ে যাচ্ছিলেন। তিনি জীবনেও এত উঁচু আর সুন্দর ইমারত দেখেননি। তার খুব গর্ব হচ্ছিল যে তার মেয়ে এত বড় একটা শহরে রাজত্ব করে। কিন্তু তিনি জানতেন না যে এই শহরের ইমারতগুলো যত উঁচু, এখানকার মানুষদের মন ততটাই ছোট এবং পাষাণ। সিএনজি একটি বিশাল কাচের তৈরি আকাশচুম্বী ভবনের সামনে এসে থামল। এই ভবনের চূড়ায় বড় বড় সোনালী অক্ষরে লেখা তানিয়া টেক্সটাইলস অ্যান্ড গ্রুপ। মোতালেব সাহেব সিএনজি থেকে নামলেন। এই বিশাল ইমারত দেখে আনন্দে তার ঘোলাটে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বুকটা গর্বে ফুলে উঠল। তিনি লাঠিতে ভর দিয়ে অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় পায়ে সেই ভবনের প্রধান ফটকের দিকে এগোতে লাগলেন। মোতালেব সাহেব যখন সেই বিশাল কাচের দরজার কাছে পৌঁছলেন, প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে দেখে সাথে সাথে পথ আটকে দাঁড়াল। একজন ফকিরের মতো দেখতে বৃদ্ধকে ভেতরে ঢুকতে দেখে তাদের চেহারায় চরম বিরক্তি আর রাগ ফুটে উঠল। মোতালেব সাহেবের চোখে মেয়ের সাথে দেখা করার যে নিষ্পাপ আনন্দ ছিল, এই নিষ্ঠুর রক্ষীদের তা বোঝার কোনো ক্ষমতাই ছিল না। তিনি হাসি মুখে রক্ষীদের কাছে তার মেয়ের তানিয়ার অফিসের কথা জিজ্ঞেস করলেন এবং ভেতরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করলেন। একজন রক্ষী অত্যন্ত বাজেভাবে তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল এবং চিৎকার করে উঠল, "এটা কোনো খয়রাত নেওয়ার জায়গা না, বের হয় এখান থেকে, নইলে সোজা পুলিশের হাতে তুলে দেব।" ধাক্কা সামলাতে না পেরে মোতালেব সাহেব মার্বেলের পিচ্ছিল মেঝেতে সজোরে আছড়ে পড়লেন।
তার লাঠিটা ছিটকে দূরে গিয়ে পড়ল আর ছোট ব্যাগটাও খুলে জিনিসপত্র ছড়িয়ে গেল। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই মোতালেব সাহেব কাঁপা গলায় বললেন, আমি কোনো ভিখারি না বাবা, আমি এই কোম্পানির মালকিন তানিয়ার জন্মদাতা বাবা। তিনি পকেট থেকে তানিয়ার ছোটবেলার সেই পুরনো ছবিটা রক্ষীদের দেখানোর চেষ্টা করলেন, কিন্তু পাষাণ রক্ষীরা তার কোনো কথাই শুনল না। উল্টো একজন তার হাতের ওই ছবিটাতে লাথি মেরে দূরে ফেলে দিল। তারা যখন তাকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ভবনের সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলতেই তানিয়া চৌধুরী বেরিয়ে এলো। তার পরনে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি আর চোখে মুখে চরম অহংকার। তার পাশেই গাড়ি থেকে নামল তার হবু স্বামী রাইহান এবং তার শ্বশুর শাশুড়ি। বিয়ের আগে কিছু জরুরি কাগজপত্রে সই করার জন্যই তারা আজ অফিসে এসেছিল। তানিয়া ভবনের দিকে এগোতেই তার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা এক বৃদ্ধের ওপর, যাকে রক্ষীরা অপমান করছিল। যেই মুহূর্তে তানিয়া ওই বৃদ্ধের চেহারা দেখল, তার পায়ের তলার মাটি যেন সরে গেল। নিজের জন্মদাতা বাবাকে এই ছিন্নমূল অবস্থায় নিজের অফিসের মেঝেতে পড়ে থাকতে দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মুখ রক্তশূন্য হয়ে সাদা হয়ে গেল, আর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গেল। তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না যে বাবাকে সে সিলেটের সেই কাদামাটির রাস্তায় চিরতরে ফেলে এসেছিল, সে আজ ঢাকার এই অভিজাত অফিসে তার সামনে উপস্থিত। মোতালেব সাহেব যখন নিজের মেয়েকে সামনে দেখলেন, তার ক্লান্ত চোখে এক নতুন আলো জ্বলে উঠল। তিনি নিজের সমস্ত অপমান আর ব্যথা ভুলে মেয়ের দিকে তাকিয়ে অসীম স্নেহে হাসলেন। কাঁপা হাতে লাঠিটা তুলে খুব কষ্টে উঠে দাঁড়ালেন এবং মেয়ের দিকে এক পা এগিয়ে গেলেন। নিজের কলিজার টুকরোকে বুকে জড়িয়ে ধরার জন্য তার মনটা তীব্রভাবে কেঁদে উঠল। তার ঠোঁট থেকে শুধু মেয়ের নামটা খুব অস্ফুট স্বরে বেরোল, মামনি। কিন্তু তানিয়ার মাথায় তখন আবেগ বা ভালোবাসার কোনো জায়গা ছিল না। সেখানে জায়গা করে নিয়েছিল এক চরম ভয়। সে খুব ভালো করেই জানত, যদি রায়হান বা তার পরিবার একবার বুঝতে পারে যে এই ফকিরের মতো দেখতে বৃদ্ধ মানুষটা তার নিজের বাবা, তবে তার পুরো জীবন ধূলিসাৎ হয়ে যাবে। তার মিথ্যা আভিজাত্য, তার সাজানো রাজপ্রাসাদ সব এক নিমিষেই শেষ হয়ে যাবে। সে অত্যন্ত শীতল আর অচেনা দৃষ্টিতে বাবার দিকে তাকাল। মোতালেব সাহেব যখন তার কাছে পৌঁছে তার মাথায় হাত রাখার জন্য হাত বাড়ালেন, তানিয়া সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। সে অত্যন্ত কর্কশ এবং কঠিন গলায় নিজের রক্ষীদের ডাক দিয়ে বলল, এই নোংরা ভিখারিটা ভেতরে ঢুকল কিভাবে? এরপর সে চরম নিষ্ঠুরতার সাথে নির্দেশ দিল, এই পাগল আর দুর্গন্ধযুক্ত বুড়োটাকে এক্ষুনি আমার বিল্ডিং থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আর ভবিষ্যতে সে যেন এই এলাকার ত্রিসীমানায় আসতে না পারে। তার গলায় বিন্দুমাত্র মায়া ছিল না। তানিয়ার এই বিষাক্ত কথাগুলো মোতালেব সাহেবের বুকে ধারালো তলোয়ারের মতো বিদ্ধ হল। তিনি পাথরের মতো জমে গেলেন। তার চোখ বিস্ময়ে স্থির হয়ে রইল। তিনি বুঝতে পারছিলেন না যে মেয়ে ছোটবেলায় তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, সে আজ তাকে এত বড় আর ভয়ঙ্কর শাস্তি কেন দিচ্ছে। তার চোখ থেকে বাঁধভাঙা জলের ধারা বইতে শুরু করল। রায়হান চরম বিরক্তি নিয়ে বৃদ্ধের দিকে তাকাল এবং পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরল। সে তানিয়াকে জিজ্ঞেস করল, এই পাগল বুড়োটা কে, আর সে তোমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? তানিয়া একটি মেকি আর নিখুঁত হাসির অভিনয় করে রায়হানকে বলল, আরে এ তো রাস্তার পাগল ভিখারি, হয়তো কিছু টাকার লোভে ভেতরে ঢুকে পড়েছে। সে রায়হানের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যেতে লাগল, যাতে বিষয়টা আর না বাড়ে। মোতালেব সাহেব নিজের মেয়ের এই চরম অবজ্ঞা আর অপমান কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি বুক ফাটা আর্তনাদ করে তানিয়াকে তার ডাকল্যান্ড ধরে ডাকলেন, তানিয়া মা, আমি তোর বাবা, আমি শুধু তোকে একবার বউয়ের সাজে দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি, তুই আমাকে এইভাবে তাড়িয়ে দিস না মা। তার এই আর্তনাদ ওই বিশাল ভবনের কাচের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। বাবার এই চিৎকার শুনে তানিয়ার চেহারায় চরম রাগ ফুটে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে মোতালেব সাহেবের একদম কাছে গিয়ে ফিসফিস করে কিন্তু বিষাক্ত স্বরে বলল, আপনি আমার বাবা নন, আমার বাবা অনেক আগেই মারা গেছেন। আপনি যদি এখানে আর কোনো নাটক করার চেষ্টা করেন, আমি সোজা পুলিশে দেব আর আপনাকে জেলে পচাব। এই কথাটি ছিল এমন এক আঘাত যা কোনো বাবার পক্ষে সহ্য করা সম্ভব নয়।
তানিয়ার কথা শেষ হতেই রক্ষীরা অত্যন্ত নির্মমভাবে মোতালেব সাহেবকে 2 হাত ধরে টেনে হিঁচড়ে সেই কাঁচের দরজা দিয়ে বাইরে নিয়ে গেল এবং পিচ ঢালা রাস্তার উপর সজোরে ছুঁড়ে ফেলল। মোতালেব সাহেবের শরীরটা ওই শক্ত রাস্তার ওপর আছড়ে পড়তেই তার হাঁটু ছিলে রক্ত বের হতে লাগল। তিনি তপ্ত রোদের নিচে নিজের মেয়ের তৈরি করা সাম্রাজ্যের সামনে একজন সম্পূর্ণ অনাথ এবং বেওয়ারিশ মানুষের মতো পড়ে রইলেন। রাস্তায় পড়ে যাওয়ার সময় মোতালেব সাহেবের ফতুয়ার পকেট থেকে সেই লাল মখমলের বাক্সটা ছিটকে বেরিয়ে এসছিল। বাক্সটা খুলে তার মৃত স্ত্রীর সেই অমূল্য সোনার নেকলেসটা ধুলোমাখা রাস্তায় পড়ে গেল। মোতালেব সাহেব তার কাঁপা এবং রক্তমাখা হাত দিয়ে গয়নাটা তুলে নিলেন এবং সেটা বুকে চেপে ধরে শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন। এটা শুধু একটা গয়না ছিল না, এটা ছিল একজন গরিব বাবার হৃদয়ের টুকরো, যা আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। যে বাবা নিজের মেয়ের সুখের জন্য নিজের গোটা জীবন হাসিমুখে বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই বাবাই তার নিজের মেয়ের অহংকারের কাছে চরমভাবে পরাস্ত। মোতালেব সাহেব আজ মর্মে মর্মে উপলব্ধি করলেন যে ঢাকার এই চাকচিক্য আর টাকার নেশা তার নিষ্পাপ মেয়ের আত্মাকে চিরতরে খুন করে ফেলেছে। এই তানিয়া সেই মেয়ে নয় যাকে তিনি নিজের হাতে খাইয়ে দিতেন। এই তানিয়া এখন একটা পাথরের মূর্তি, যার চোখে শুধু টাকা ছাড়া আর কিছুই ভাসে না। দীর্ঘক্ষণ রাস্তার ধুলোয় পড়ে কাঁদার পর মোতালেব সাহেব চোখ মুছলেন, নিজেকে কোনোমতে সামলে নিলেন। স্ত্রীর সেই গয়নাটা আবার সযত্নে বাক্সে ভরে ব্যাগের ভেতর লুকিয়ে রাখলেন। লাঠিতে ভর দিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালেন। এবার তার চোখে কোনো আশা বা ভালোবাসা ছিল না, ছিল কেবল এক অসীম আর ভয়ঙ্কর শূন্যতা। তিনি শেষবারের মতো ওই আকাশচুম্বী ইমারতটির দিকে তাকালেন। তারপর কোনো শব্দ না পড়ে সেই বিশাল ভবন এবং ঢাকার এই মিথ্যে দুনিয়ার দিক থেকে চিলতরে মুখ ফিরিয়ে নিলেন। তিনি ধীর এবং আহত পায়ে এই অচেনা শহরের কোলাহলপূর্ণ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। আজ তার কাছে এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে এই পৃথিবীতে রক্তের কোনো সম্পর্কের দাম নেই, এখানে কেবল টাকারই রাজত্ব চলে। তার বুকটা একেবারে ভেঙে গিয়েছিল, আর সেখানে এখন কোনো আবেগের অস্তিত্ব অবশিষ্ট ছিল না। ঢাকার চওড়া আর মসৃণ রাস্তাগুলো মোতালেব সাহেবের কাছে আজ বড্ড অচেনা আর ভীতিজনক মনে হচ্ছিল। কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই তিনি পাগলের মতো হাঁটছিলেন। শরীরে যে আঘাত পেয়েছেন তার কোনো ব্যথাই তিনি টের পাচ্ছিলেন না। আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করেছে। সূর্যের সেই প্রখর তেজ ঢাকা পড়ে গেছে। মনে হচ্ছিল আকাশও যেন ওই অসহায় বাবার অপমানে কাঁদবার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল এবং দেখতে দেখতে পুরো শহর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেল। মোতালেব সাহেবের পুরনো ফতুয়া আর লুঙ্গি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেল, কিন্তু তিনি বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো ছাউনির নিচে দাঁড়ালেন না। তিনি চাইছিলেন এই বৃষ্টি যেন তার শরীরের সাথে সাথে তার আত্মার সব ক্ষতও ধুয়ে দেয়। তার চোখের জল এখন বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে তিনি হাতির ঝিলের এক ব্রিজের কাছে এসে পৌঁছালেন। বৃষ্টির তোড়ে লেকের পানি ফুলে ফেপে উঠেছে। তিনি বৃষ্টিতে ভিজতে ভিজতেই ব্রিজের রেলিং ধরে বসলেন এবং লেকের ওই অশান্ত পানির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার নিজের মনের ভেতরেও ঠিক এমনই এক প্রলয়ঙ্করী ঝড় বইছিল। যে মেয়েকে তিনি সারা জীবন খোদার আশীর্বাদ মনে করেছিলেন, আজ সেই মেয়েই তাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। মোতালেব সাহেবের চোখের সামনে তানিয়ার ছোটবেলার সব স্মৃতি সিনেমার মতো ভাসতে লাগল। তার মনে পড়ল তানিয়া অসুস্থ হলে কিভাবে তিনি সারা রাত তার শিয়রে বস থাকতেন। নিজে ছেঁড়া কাপড় পরলেও মেয়েকে সবসময় নতুন জামা কিনে দিয়েছেন। নিজের প্রতিটা নিঃশ্বাস তিনি কেবল মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্যই নিয়েছিলেন। কিন্তু আজ নিজের সেই নিঃস্বার্থ আত্মত্যাগের কথা ভেবে তার চরম অনুশোচনা আর লজ্জা হচ্ছিল। হঠাৎ দমকা হওয়ার ঝাপটা তাকে এই স্মৃতির ঘোর থেকে বাস্তবে ফিরিয়ে আনল। তিনি শেষবারের মতো চোখের পানি মুছলেন এবং নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই স্বার্থপর আর মিথ্যে শহরে তিনি আর এক মুহূর্তও থাকবেন না। সোজা নিজের শেকড় সিলেটে ফিরে যাবেন। নিজের ওই অন্ধ ভালোবাসা আর বোকামির চরম মূল্য তিনি আজ অক্ষরে অক্ষরে পেয়ে গেছেন। এদিকে ঢাকার সেই বিলাসবহুল 5 তারা হোটেলে তানিয়া আর রায়হানের বিয়ের উৎসব পুরোদমে চলছে। হলের ছাদ থেকে ঝুলন্ত বিশাল ক্রিস্টালের ঝাড়বাতিগুলো পুরো ঘরকে এক মায়াবী আলোয় ভরিয়ে দিয়েছে। দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা এই আয়োজনের সাক্ষী।
চারদিকে শুধু টাকার অহংকার, দামি পারফিউমের সুবাস আর মিকি হাসির শব্দ। এটি এমন এক জগৎ যেখানে কেবল দেখানোপনাই আসল, সত্যিকারের আবেগের কোনো স্থান নেই। তানিয়া দেশের সেরা ডিজাইনারের তৈরি কোটি টাকার লেহেঙ্গা পরেছে। হীরা আর জহরত দিয়ে তাকে একেবারে রানীর মতো সাজানো হয়েছে। ক্যামেরার ফ্ল্যাশগুলো অবিরাম তার দিকে চমকাচ্ছে, আর সে প্রতিটি ছবির জন্য মেপে মেপে পারফেক্ট হাসি দিচ্ছে। কিন্তু এই ঝলমলে হাসির ঠিক পেছনে এক ভয়ঙ্কর আতঙ্ক লুকিয়েছিল, যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বিয়ের মন্ত্র যখন পড়া হচ্ছিল আর রায়হান যখন তার হাত ধরল, তানিয়ার বুকটা ধক করে উঠল। কবুল বলার সময়ও তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল তার বৃদ্ধ অসহায় বাবার সেই কান্নামাখা মুখটা, যাকে সে কয়েক ঘন্টা আগেই কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সে অতীতকে চিরতরে মুছে ফেলতে চাইছিল, কিন্তু একজন অপরাধীর মন কখনো শান্তিতে থাকতে পারে না। ঢাকার আকাশ যখন বিয়ের উৎসবের দামি আতশবাজির আলোয় আলোকিত, মোতালেব সাহেব তখন একটি ভাঙাচোরা লোকাল ট্রেনে করে আবার সিলেটের পথে ফিরছিলেন। ট্রেনের ওই শক্ত কাঠের সিটটা তার শরীরকে ততটা কষ্ট দিচ্ছিল না যতটা কষ্ট তার আত্মা অনুভব করছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, জানলার সাথে ধাক্কা খাওয়া বাতাস যেন তার দুর্ভাগ্যের জন্য বিলাপ করছিল। সারা রাস্তায় তিনি এক ফোঁটা পানিও খাননি। তার শূন্য আর জমাট বাঁধা দৃষ্টি কেবল জানলার বাইরের অন্ধকারের দিকেই আটকে ছিল। তিনি অবাক হয়ে ভাবছিলেন, মানুষ টাকার নেশায় কিভাবে নিজের জন্মদাতা পিতাকে এত সহজে ভুলে যেতে পারে। তার বারবার স্ত্রীর মৃত্যুর আগের কথাগুলো মনে পড়ছিল, যেখানে সে তানিয়ার খেয়াল রাখার প্রতিশ্রুতি নিয়েছিল। আজ তার মনে হচ্ছিল তিনি সেই পবিত্র কথা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পরদিন সকালে ট্রেন যখন সিলেট স্টেশনে পৌঁছাল, তখন সেখানে কালবৈশাখী ঝড় আর মুষলধারে বৃষ্টি চলছে। মোতালেব সাহেব স্টেশনের বাইরে এলেন। কোনো ছাতা বা রিক্সা ছাড়াই সেই প্রবল বৃষ্টির মধ্যে হেঁটে বাড়ির দিকে চললেন। তার পুরনো কাপড়গুলো চুপচুপে ভিজে গেছে, পায়ে হাঁটার মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। কিন্তু তার মনের ভেতরে যে ঝড় বইছে, তাই বৃষ্টির চেয়ে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক। সুরমার পার ঘেঁষে তিনি সেই পুরনো গলিতে পৌঁছলেন, যেখানে তার টিনের চালের বাড়িটি অবস্থিত। কাপা কাপা হাতে লুঙ্গির ভাঁজ থেকে চাবি বের করে তিনি ওই পুরনো কাঠের দরজার মরিচা ধরা তালাটা খুললেন। ভেতরে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে। এই নীরবতা ওই ঢাকার কোলাহল আর বিয়ের বাদ্যবাজনার চেয়ে সম্পূর্ণ আলাদা, যা এখনও হাতুড়ির মতো তার মগজে আঘাত করছিল। মোতালেব সাহেব সোজা নিজের ঘরে গেলেন। মেঝেতে একটা পাটি বিছিয়ে ধপ করে বসে পড়লেন। কয়েক ঘণ্টা ধরে তিনি চোখের পলক না ফেলে দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। আজ তার মর্মে মর্মে উপলব্ধি হল যে মেয়েকে আধুনিক শিক্ষা আর সাফল্যের চূড়ায় পৌঁছনোর এই অন্ধ দৌড়ে তিনি তাকে একজন ভালো মানুষ বানাতেই ভুলে গেছেন। তার এই ভুলই আজ তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। তিনি সবসময় ভাবতেন অভাবের কারণে তার মেয়েকে যেন সমাজের কাছে ছোট হতে না হয়। এই কারণেই তিনি দিনরাত এক করে তাকে ঢাকায় পাঠিয়েছিলেন। তিনি ভেবেছিলেন সাফল্য তানিয়াকে একজন দয়ালু মানুষ বানাবে, কিন্তু এই সাফল্য তার মেয়েকে এক অহংকারী আর অনুভূতিহীন দানবে পরিণত করেছে। টাকার নেশা তানিয়ার চোখে এমন এক কালো পট্টি পরিয়েছে যে বাবার নিঃস্বার্থ ত্যাগও তার কাছে এখন একটা বিরক্তিকর বিষয়। মোতালেব সাহেব এখন ধর্মের আসল অর্থ বুঝতে পারছিলেন। তিনি সারা জীবন একজন বাবার দায়িত্ব পালন করেছেন ঠিকই, কিন্তু মেয়েকে নৈতিক শিক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি তানিয়াকে আকাশে উড়তে শিখিয়েছেন, কিন্তু মাটির সাথে যুক্ত থাকার শিক্ষা দিতে ভুলে গেছেন। আর এ কারণেই আজ তার মেয়ে সেই উচ্চতা থেকে নিজের বাবাকেই নিচে ফেলে দিয়েছে। দীর্ঘক্ষণ সেই ঠান্ডা মেঝেতে বসে থাকার পর মোতালেব সাহেব একটা গভীর নিঃশ্বাস ফেললেন। নিজের রুক্ষ আঙুল দিয়ে শেষবারের মতো চোখের পানি মুছলেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এবার তার চেহারায় কোনো দুঃখ, হতাশা বা দুর্বলতার ছাপ ছিল না। এর জায়গা নিয়েছিল এক ভয়ঙ্কর স্থিরতা আর দৃঢ়তা। তিনি এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যা তার এবং তার ওই অহংকারী মেয়ের জীবন চিরতরে বদলে দেবে। মোতালেব সাহেব তার পুরনো কাঠের খাটের কাছে গেলেন। নিচু হয়ে খাটের নিচ থেকে একটা ভারী মরিচা ধরা লোহার সিন্দুক টেনে বের করতে লাগলেন। সিন্দুকটার ওপর কয়েক স্তরের ধুলো আর মাকড়সার জাল জমে আছে, যা প্রমাণ করে যে এটা বহু বছর ধরে কেউ স্পর্শ করেনি। নিজের সবটুকু শক্তি দিয়ে তিনি সেটা টেনে বাইরে আনলেন। এরপর তার গলায় মাদুলির সাথে ঝুলিয়ে রাখা একটি ছোট পিতলের চাবি বের করলেন।
এই চাবিটা তিনি সব সময় নিজের শরীরের সাথে বেঁধে রাখতেন, কারণ এতেই তার পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকিয়েছিল। তিনি চাবিটা ওই মরিচাধরা তালায় ঢোকালেন এবং ঘোলালেন। এক কর্কশ শব্দের সাথে তালাটা খুলে গেল। কাঁপা হাতে তিনি সিন্দুকের ভারী ঢাকনাটা তুললেন। সিন্দুক খুলতেই ভেতর থেকে পুরনো কাগজ আর শুকনো নিম পাতার একটা অদ্ভুত গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বাইরে থেকে ফকিরের মতো দেখতেই মোতালেব সাহেবের সিন্দুকে কোনো ছেঁড়া কাপড় ছিল না। এর ভেতর ছিল বেশ কয়েকটি চামড়ার ব্যাগ আর মোটা মোটা ফাইলের স্তূপ। এগুলো সেই ফাইল যা তিনি স্ত্রীর মৃত্যুর পর দুনিয়ার চোখ থেকে আড়াল করে চিরতরে এই অন্ধকারে কবর দিয়েছিলেন, যেন তার মেয়ে টাকার লোভে পথভ্রষ্ট না হয়। তিনি ফাইলগুলো বের করে পাটির ওপর এক এক করে খুলতে লাগলেন। এই ফাইলগুলোর ভেতর ছিল সিলেট এবং ঢাকার সবচেয়ে দামি এলাকার বাণিজ্যিক জমি, চা বাগানের দলিল এবং বনেদি বাড়িগুলোর লাল রঙের পূর্ণ দলিল। এর পাশাপাশি ছিল দেশের শীর্ষ ব্যাংকগুলোর শত শত ফিক্সড ডিপোজিটের কাগজ এবং পুরনো ব্লু চিপ কোম্পানির শেয়ার সার্টিফিকেট। এ সবই ছিল তার জমিদার পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই অসীম সম্পদ, যা তিনি মেয়ের ভবিষ্যতের জন্য আমানত হিসাবে রেখেছিলেন। বর্তমান বাজার দর হিসাব করলে এই সিন্দুকে রাখা সম্পত্তির মোট মূল্য কয়েক হাজার কোটি টাকার ওপরে। মোতালেব সাহেব আসলে কোনো নিঃস্ব বাবা ছিলেন না। তিনি ছিলেন এই দেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী মানুষদের একজন। তিনি এই ফকিরের নাটক করেছিলেন শুধু এই কারণে যাতে তানিয়া জীবন সংগ্রাম শেখে এবং কারও সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়াতে পারে। তিনি চেয়েছিলেন মেয়ের বিয়ের দিন এই পুরো রাজত্ব তাকে সারপ্রাইজ গিফট হিসাবে দেবেন। তিনি ওই কোটি টাকার দলিলগুলো হাতে তুলে নিলেন এবং এক অদ্ভুত কষ্টমাখা হাসি হাসলেন। তার নিজের মেয়ের ওই বিকৃত মানসিকতার কথা ভেবে তার করুণা হচ্ছিল। যে মেয়ে মাত্র কয়েক কোটি টাকার অহংকারে অন্ধ হয়ে ঢাকার ওই অফিসে নিজের বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সে ঘণাক্ষরেও জানিল না যে তার বাবা আসলে হাজার কোটি টাকার মালিক। তানিয়ার টাকার পেছনে এত অন্ধভাবে ছুটেছে যে নিজের ঘরে লুকিয়ে রাখা এই বিশাল রত্নভাণ্ডার আর বাবার অকৃত্রিম ভালোবাসা তার চোখে কখনোই পড়ল না। মোতালেব সাহেব দেওয়ালে ঝোলানো তার স্ত্রীর ছবির দিকে তাকিয়ে মনে মনে কথা বলতে লাগলেন। তুমি আমাকে মেয়ের সব সুখের খেয়াল রাখতে বলেছিলে। আমি তাকে দুনিয়ার সব সুখ আর স্বাধীনতা দিয়েছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে লাগামহীন স্বাধীনতা আর মূল্যবোধ ছাড়া শিক্ষা মানুষকে শুধু একটা যন্ত্র বানিয়ে দেয়। আজ তোমার সেই আদরের মেয়ে নিজের অহংকার আর লোভের জন্য আমাদের পবিত্র সম্পর্ককে সবার সামনে খুন করেছে। এই ভয়ঙ্কর সত্য মেনে নেওয়ার পর মোতালেব সাহেবের ভেতরে এক গভীর রূপান্তর ঘটে গেল। তার চোখ দিয়ে এখন আর এক ফোঁটাও পানি পড়ছে না। তার হৃদয়ের সমস্ত মায়া চিরতরে শুকিয়ে গেছে। তিনি মায়ার সেই দুর্বল সুতোটি পুরোপুরি ছিঁড়ে ফেলেছেন, যা এতদিন তাকে এক মিথ্যে আশার সাথে বেঁধে রেখেছিল। এখন তিনি আর কোনো আহত পিতা নন, বরং তিনি এমন এক সন্ন্যাসী হয়ে গেছেন যিনি সত্যকে পুরোপুরি গ্রহণ করেছেন। অত্যন্ত শান্ত মস্তিষ্কে তিনি ওই মূল্যবান ফাইল আর দলিলগুলো আবার ব্যাগে গুছিয়ে রাখলেন। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে তার পূর্বপুরুষদের এই পবিত্র সম্পত্তি সেই মেয়ে কখনোই পাবে না যে নিজের বাবার সম্মান করতে জানে না। যে মানুষ সম্পর্কের কদর করতে জানে না, সে এত বড় সম্পদের মালিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই সম্পদের ওপর এখন শুধু সমাজের ওই গরিব আর এতিম মানুষদের অধিকার। তিনি স্থির করলেন এই কয়েক হাজার কোটি টাকার পুরোটাই তিনি এতিম শিশু, বৃদ্ধাশ্রম আর ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য হাসি মুখে দান করে দেবেন। তিনি স্ত্রীর নামে একটা ট্রাস্ট করবেন, বড় হাসপাতাল আর স্কুল বানাবেন, যেন গরিব বাচ্চারা সঠিক শিক্ষা আর মূল্যবোধ শিখতে পারে। তার এই পদক্ষেপ হবে তার অহংকারী মেয়ের ওই নীচ মানসিকতা এবং সমাজের মেকি আভিজাত্যের গালে সবচেয়ে বড় চপেটাঘাত, যার শব্দ পুরো দেশ শুনতে পাবে। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটছে। সুরমা নদীর ওপার থেকে সূর্যের প্রথম কিরণ দেখা যাচ্ছে। বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। পাখিদের কলকাকলিতে শহরটা আবার নতুনভাবে জেগে উঠেছে। মোতালেব সাহেব তার পুরনো পোশাক পাল্টে একটি পরিষ্কার সাদা ফতুয়া এবং লুঙ্গি পরলেন। তিনি দলিল ভর্তি ব্যাগটা হাতে নিয়ে এমন এক নতুন গন্তব্যের দিকে পা বাড়ালেন যেখানে এখন শুধু ধর্ম আর নিঃস্বার্থ সেবার বাস।
সিলেটের সেই স্নিগ্ধ সকালে মোতালেব সাহেব যখন বাড়ি থেকে বের হলেন তার চেহারায় কোনো উদ্বেগ বা রাগ ছিল না, ছিল কেবল এক অসীম প্রশান্তি যা মোহমুক্ত হওয়ার পরেই পাওয়া যায়। তিনি চামড়ার ব্যাগটা হাতে নিয়ে শহরের সবচেয়ে বড় এবং বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার আসাদ সাহেবের চেম্বারের দিকে হেঁটে যাচ্ছিলেন। তার এই সাধারণ এবং কিছুটা মলিন পোশাক দেখে রাস্তার কেউ কল্পনাও করতে পারবে না যে এই বৃদ্ধ মানুষটির হাতে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যারিস্টার আসাদ সাহেবের অফিস শহরের সবচেয়ে ভিআইপি এলাকায়। মোতালেব সাহেব যখন সেখানে পৌঁছলেন, বাইরের দারোয়ান তাকে সাধারণ কৃষক বা ভিখারি ভেবে আটকানোর চেষ্টা করল, কিন্তু মোতালেব সাহেবের চোখের ওই স্থিরতা আর আত্মবিশ্বাসের সামনে দারোয়ান বেশিক্ষণ টিকতে পারল না। তিনি সোজা ব্যারিস্টারের এসি রুমে ঢুকে গেলেন। দামি ফার্নিচার আর ঝকঝকে ওই রুমের ভেতর মোতালেব সাহেবের এই গ্রামীণ রূপটা খুব বেমানান লাগছিল, যা দেখে ব্যারিস্টার নিজেও বেশ অবাক হলেন। ব্যারিস্টার আসাদ চশমা ঠিক করতে করতে মোতালেব সাহেবকে আসার কারণ জিজ্ঞেস করলেন। মোতালেব সাহেব কোনো রকম ভনিতা না করে সোজা নিজের চামড়ার ব্যাগটা টেবিলের ওপর রাখলেন এবং ভেতর থেকে লাল রঙের ফাইলগুলো বের করে দিলেন। আসাদ সাহেব যেই ফাইলগুলো খুলে দেখলেন তার চোখ কপালে উঠে গেল। ওই পুরনো ফাইলগুলোতে শহরের সবচেয়ে দামি জমি, চা বাগান এবং একাধিক ব্যাংকের শত শত কোটি টাকার ফিক্সড ডিপোজিটের আসল কাগজপত্র ছিল, সব মিলিয়ে যার মূল্য কয়েক হাজার কোটি টাকার বেশি। আসাদ সাহেবের কপালে ঘাম জমতে শুরু করল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এই সব কাগজ কি আসলেই আপনার? মোতালেব সাহেব খুব শান্ত স্বরে উত্তর দিলেন, এসব আমার পৈতৃক সম্পত্তি, যা আমি এতদিন দুনিয়ার চোখ থেকে আড়াল করে রেখেছিলাম। এরপর তিনি আসাদ সাহেবকে বললেন, আমি একটা ট্রাস্ট তৈরি করতে চাই। আমার এই সমস্ত সম্পত্তি আমি সমাজের কল্যাণে দান করে দিতে চাই। এই কথা শুনে আসাদ সাহেব আক্ষরিক অর্থেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। তার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো পরিবার বা কোনো সন্তান নেই যাকে আপনি এই সম্পত্তি দিয়ে যাবেন? মোতালেব সাহেবের ঠোঁটে একটা ম্লান এবং কষ্টমাখা হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমার একজন মেয়ে আছে। সে এখন অনেক বড় এবং সফল মানুষ, কিন্তু তার এখন আর বাবার বা এই টাকার কোনো প্রয়োজন নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এই টাকা এখন শুধু অসহায় মানুষদের কাজেই লাগবে। ব্যারিস্টার তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, দেখুন, এটা কোনো ছোট সিদ্ধান্ত নয়। এত বিপুল পরিমাণ সম্পত্তি অচেনা মানুষের জন্য দান করে দেওয়াটা অনেক বড় ব্যাপার। আপনি আরেকবার ভেবে দেখুন। কিন্তু মোতালেব সাহেব তার সিদ্ধান্তে ছিলেন অটল। তিনি বললেন, যে টাকা মানুষকে অহংকারী আর পাষাণ মানিয়ে দেয় সেটা কোনো সম্পদ নয়, সেটা একটা বড় অভিশাপ। আমি আমার ওই মেয়েকে এই অভিশাপ দিতে চাই না, যে টাকার জন্যে নিজের রক্তের সম্পর্ককেও অস্বীকার করেছে। তার এই দৃঢ়তা দেখে আসাদ সাহেব হার মানলেন এবং আইনি কাগজপত্র তৈরি করা শুরু করলেন। মোতালেব সাহেব নির্দেশ দিলেন, এই পুরো সম্পত্তি তার মৃত স্ত্রী রহিমা ট্রাস্টের নামে ট্রান্সফার করে দিতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে এই ট্রাস্টের টাকা দিয়ে এতিম শিশুদের জন্যে একটি বড় এবং আধুনিক আশ্রম বানানো হবে। এর পাশাপাশি গরিব মেয়েদের উচ্চশিক্ষার জন্য একটি বিশাল স্কলারশিপ ফান্ড তৈরি করা হবে। ট্রাস্টের নিয়মে এটাও লেখা হল যে ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্যে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সবশেষে মোতালেব সাহেব উইলে অত্যন্ত পরিষ্কার ভাষায় লিখিয়ে নিলেন যে তার একমাত্র মেয়ে তানিয়া চৌধুরীর এই সম্পত্তির ওপর কোনো আইনি বা নৈতিক অধিকার থাকবে না। তিনি নিজের মেয়েকে তার সমস্ত সম্পত্তি এবং তার জীবন থেকে চিরতরে বেদখল করে দিলেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত। সমস্ত আইনি নথিপত্রে সই করার পর মোতালেব সাহেব একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন। কলমটা টেবিলের ওপর রাখতেই তার মনে হল যেন তার কাঁধ থেকে যুগ যুগ ধরে চেপে থাকা এক বিশাল পাথরের বোঝা চিরতরে নেমে গেছে। তার আত্মা এখন সম্পূর্ণ স্বাধীন এবং শান্ত। তিনি আসাদ সাহেবকে ধন্যবাদ জানিয়ে ওই এসি রুম থেকে বেরিয়ে এলেন। বাইরের কড়া রোদ এখন আর তার গায়ে বিঁধছে না, বরং তা যেন তাকে এক নতুন শক্তি দিচ্ছে। এদিকে ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে মালদ্বীপের এক অত্যন্ত বিলাসবহুল প্রাইভেট আইল্যান্ডে তানিয়া তার হানিমুন উদযাপন করছে। সে একটি লাক্সারি ইয়টে বসে রায়হানের সাথে শ্যাম্পেন পান করছে আর নিজের এই নতুন জীবনের সেলিব্রেশন করছে।
তার চারপাশে নীল সমুদ্র, দামি খাবার আর পৃথিবীর সমস্ত আরাম আয়েশ মজুদ। সে তার গরিব বাবার স্মৃতিকে নিজের মনের সবচেয়ে অন্ধকার কোণে চিরতরে কবর দিয়ে দিয়েছে এবং এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী বলে মনে করছে। কিন্তু তানিয়ার এই সুখের আর সাজানো দুনিয়ার ভিত্তি ছিল অত্যন্ত কাঁচা এবং মিথ্যার সুতোর ওপর ঝোলানো। রায়হান এবং তার অহংকারী পরিবার পুরোপুরি বিশ্বাস করে বসে আছে যে তানিয়া একজন এতিম এবং সে নিজের চেষ্টায় এই জায়গায় এসেছে। তানিয়া প্রতি মুহূর্তে শুধু এটাই প্রার্থনা করত যে তার ওই কালো অতীত যেন কখনও তার সামনে ফিরে না আসে। সে এই সত্য নিয়ে এতই আতঙ্কে থাকত যে মাঝে মাঝে রাতে ঘেমে নিয়ে ঘুম থেকে জেগে উঠত। সিলেটে ব্যারিস্টার আসাদ সাহেব মোতালেব সাহেবের এই নিঃস্বার্থ এবং বিশাল ত্যাগে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই খবরটা নিজের মধ্যে চেপে রাখতে পারলেন না। সন্ধ্যায় তিনি তার পরিচিত এক সাংবাদিক বন্ধুকে ফোন করে পুরো ঘটনার বিস্তারিত জানালেন। যদিও শুরুতে তিনি মোতালেব সাহেব বা তার মেয়ের নাম গোপন রেখেছিলেন, কিন্তু তিনি এটা স্পষ্ট করে বললেন যে কিভাবে ফকিরের মতো দেখতে এক বৃদ্ধ মানুষ নিজের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন। পরদিন এই খবরটি দেশের জাতীয় গণমাধ্যমে বোমা ফাটার মতো ছড়িয়ে পড়ল। দেশের সব বড় নিউজ চ্যানেল আর পত্রিকার প্রথম পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন হল, সিলেটের এক ভিখারির 1000 কোটি টাকার মহাদান। এই হেডলাইন দেখে সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে গেল। আজকের এই লোভী যুগে কেউ যে এত বিপুল পরিমাণ সম্পত্তি এভাবে বিলিয়ে দিতে পারে তা কারও বিশ্বাসই হচ্ছিল না। নিউজ অ্যাঙ্কাররা অত্যন্ত আবেগের সাথে এই খবর প্রচার করতে লাগলেন। তারা এও জানালেন যে এই বৃদ্ধের একজন অত্যন্ত ধনী এবং সফল সিইও মেয়ে আছে, যে তাকে বাবা হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেছিল। মেয়ের এই নিষ্ঠুর অপমানে ভেঙে পড়েই বাবা এই মহাদানের সিদ্ধান্ত নিয়েছেন। এটি ছিল এমন এক হৃদয়বিদারক গল্প যা মুহূর্তের মধ্যে পুরো দেশের মানুষের চোখে পানি এনে দিল। সবাই ওই স্বার্থপর এবং পাষাণ মেয়ের ওপর ক্ষোভে ফেটে পড়ল। সোশ্যাল মিডিয়ায় এই রহস্যময় বাবার প্রতি সম্মান এবং ওই পরিচয়হীন মেয়ের প্রতি ঘৃণার বন্যা বয়ে গেল। সবাই শুধু জানতে চাইছিল কে সেই মেয়ে যে এত বড় হয়েও নিজের জন্মদাতা বাবাকে ভুলে গেল। সাংবাদিকরা এই গল্পের আসল সত্য এবং ওই মেয়ের পরিচয় খুঁজে বের করার জন্য হন্যে হয়ে ছুটতে লাগলেন। সারা দেশে যখন এই নিয়ে চরম তোলপাড় চলছে, মোতালেব সাহেব তখন সিলেটে তার ওই পুরনো ঘরে নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। খুব ভোরে উঠে সুরমা নদীতে গোসল করে মসজিদে নামাজ পড়েন আর বাড়ি ফিরে নিজের ছোট উঠোনটা ঝাড়ু দেন। দুনিয়া তাকে নিয়ে কি বলছে বা কি ভাবছে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তিনি সব মোহ ত্যাগ করেছেন এবং ঝরে পড়া একটি শুকনো পাতার মতো পুরোপুরি শান্ত হয়ে গেছেন। মালদ্বীপে সমুদ্রের তীরে বসে তানিয়া নিজের ফোনে ইন্টারনেট ব্রাউজ করছিল। হঠাৎ দেশের সবচেয়ে বড় এবং ট্রেন্ডিং খবরটার উপর তার চোখ পড়ল। খবরের হেডলাইনটা পড়ামাত্রই তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। খবরে বলা হয়েছে, সিলেটের এক জরাজীর্ণ চেহারার বৃদ্ধ তার 1000 কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন কারণ তার সিইও মেয়ে তাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এই শব্দগুলো তানিয়ার মগজে হাতুড়ির মতো আঘাত করতে লাগল। তার হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করল আর হাতের দামি আইফোনটা বালুর উপর ছিটকে পড়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। মুখের রক্ত সম্পূর্ণ শুকিয়ে সাদা ফ্যাকাশে হয়ে গেল। সে পুরোপুরি বুঝতে পেরেছে যে এই খবর অন্য কারো নয়, বরং ওই গরিব বাবারই, যাকে সে ঢাকার অফিসে চরম অপমান করেছিল। তার কাছে সবচেয়ে বড় এবং ভয়াবহ ধাক্কা ছিল এই সত্যটা জানা যে তার বাবা কোনো ভিখারি নন, বরং তিনি 1000 কোটি টাকার আসল মালিক। তার মগজে এখন সেই দৃশ্যটা বারবার ঘুরপাক খাচ্ছে, যখন সে বাবার পুরনো ছবিতে লাথি মেরেছিল। তার মনে পড়ল বাবার হাত থেকে একটা লাল মখমলের বাক্স মেঝেতে পড়ে গিয়েছিল। তানিয়ার সমস্ত অহংকার, মিথ্যা গরিমা আর টাকার নেশা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। সে এই ভেবে প্রায় পাগল হয়ে যাচ্ছিল যে সেদিন যদি সে বাবাকে একবার বুকে জড়িয়ে ধরত, তবে আজ সে এই 1000 কোটি টাকার একক মালিক হতো। ওদিকে ঢাকায় সাংবাদিকরা অত্যন্ত দ্রুত গতিতে ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালিয়ে যাচ্ছিল। তারা ব্যারিস্টার আসাদের অফিসের বাইরে ধর্ণা দিয়ে বসেছিল এবং কোনো মতে ট্রাস্টের কিছু কাগজের কপি জোগাড় করে ফেলে।
ওই কাগজগুলোতে রাহিমা ট্রাস্টের নাম এবং কিছু পুরনো তথ্য সাংবাদিকদের বড় একটা সূত্র ধরিয়ে দেয়। তারা সব তথ্য মিলিয়ে ঢাকার বিখ্যাত তরুণ সিইও তানিয়া চৌধুরীর আসল পরিচয়ের একদম কাছাকাছি পৌঁছে যায়। মিডিয়া এবার এমন এক তুফান তুলতে যাচ্ছে যা তানিয়ার পুরো জীবনটাকে তছনছ করে দেবে। কর্মফলের সেই অমোঘ এবং ভয়ঙ্কর চক্র এবার তার পুরো গতিতে ঘুরতে শুরু করেছে। তানিয়া সারা জীবনে যত মিথ্যা বলেছে এবং বাবার সাথে যে পাপ করেছে তার হিসাব চুকানোর সময় এবার একদম ঘাড়ের ওপর এসে পড়েছে। প্রকৃতির বিচার অত্যন্ত নির্মম হয়, আর যখন সেই বিচার শুরু হয় তখন মানুষের পালানোর আর কোনো রাস্তা থাকে না। মোতালেব সাহেব তো নিজের দিক থেকে মেয়েকে পুরোপুরি ক্ষমা করে দিয়ে নিজেকে সব সম্পর্ক থেকে মুক্ত করে নিয়েছেন, কিন্তু এই মহাবিশ্বের নিজস্ব একটা নিয়ম আছে। প্রতিটি মানুষকে তার কৃতকর্মের ফল এই জন্মেই এই পৃথিবীতেই ভোগ করে যেতে হয়। তানিয়ার সেই ঝলমলে আর মিথ্যার দুনিয়া যা সে বাবার চোখের পানির ওপর দাঁড় করিয়েছিল, তা এখন যে কোনো মুহূর্তে এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশের মিডিয়ার শক্তি শেষ পর্যন্ত এই গভীর রহস্যের উপর থেকে পর্দা উঠিয়েই ছাড়ল। অনুসন্ধানী সাংবাদিকরা দিন রাত এক করে এতিমখানার পুরনো রেকর্ড এবং তানিয়ার কোম্পানির সমস্ত নথিপত্র ঘেঁটে প্রমাণ করে ফেলল যে দেশের সবচেয়ে কনিষ্ঠ সিইও তানিয়া চৌধুরী কোনো এতিম নয়, বরং সে ওই মোতালেব সাহেবেরই জন্ম দেওয়া সন্তান, যিনি হাজার কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন। টিভি চ্যানেলগুলোতে তানিয়ার ছোটবেলার ছবি এবং তার সমস্ত মিথ্যার প্রমাণ পুরো দুনিয়ার সামনে একদম নগ্ন সত্য হিসেবে তুলে ধরা হলো। এই ভয়াবহ সত্য সামনে আসতেই পুরো দেশে যেন ঝড় বয়ে গেল। মানুষ সোশ্যাল মিডিয়ায় তানিয়াকে একজন নিষ্ঠুর, লোভী এবং প্রতারক নারী আখ্যা দিয়ে গালিগালাজ করতে শুরু করল। যে মেয়েটিকে কিছুদিন আগ পর্যন্ত তরুণ প্রজন্মের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হতো, আজ সে পুরো সমাজের চোখে এক জঘন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্ষোভ একদম চরমে পৌঁছেছে, কারণ আমাদের মতো দেশে বাবা মাকে ভগবানের সমতুল্য মনে করা হয়, আর তানিয়া সেই পবিত্র সম্পর্ককেই প্রকাশ্যে খুন করেছে। মালদ্বীপের সেই বিলাসবহুল রিসর্টে তানিয়ার ফোন অবিরাম বাজতে শুরু করল। রায়হান যখন ইন্টারনেটে ভাইরাল হওয়া এই খবর আর ভিডিওগুলো দেখল, তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তাদের পরিবারের সেই মেকি আভিজাত্য আর সামাজিক সম্মান এখন পুরো পৃথিবীর সামনে একটা বড় তামাশায় পরিণত হয়েছে। রায়হান রাগে পাগল হয়ে হাতে ধরা শ্যাম্পেনের দামি গ্লাসটা সজোরে দেওয়ালে ছুঁড়ে মারল, যা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। সে একটা ক্ষুধার্ত বাঘের মতো তানিয়ার দিকে ছুটে গেল এবং তার হাত শক্ত করে চেপে ধরল। চিৎকার করে তানিয়াকে জিজ্ঞেস করল, টিভিতে দেখানো এই নোংরা খবরগুলো কি সত্যি? তানিয়ার কাছে এখন আর মিথ্যে বলার কোনো উপায় অবশিষ্ট ছিল না। সে রায়হানের পায়ে লুটিয়ে পড়ল এবং হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের সমস্ত সত্য স্বীকার করে নিল। সে রায়হানকে বোঝানোর চেষ্টা করল যে এইসব মিথ্যা সে শুধু রায়হান আর তার পরিবারকে খুশি করার জন্যই বলেছিল, কারণ তারা গরিবদের ঘেন্না করে। কিন্তু রায়হানের মনে তানিয়ার জন্য এখন আর কোনো ভালোবাসা বা দয়া অবশিষ্ট ছিল না। তার কাছে নিজের মিথ্যা আভিজাত্য এবং পরিবারের সম্মান যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান। সে তানিয়াকে সজোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল এবং বলল, যে নারী টাকার লোভে নিজের জন্মদাতা বাবাকে ছাড়ে, সে অন্য কারো আপন হবে কিভাবে? সে সাথে সাথে তার আইনজীবীদের ফোন করল এবং ওই মুহূর্তেই তানিয়ার সাথে সব সম্পর্ক চিরতরে ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। কয়েক ঘণ্টার মধ্যেই রায়হান এবং তার পরিবার নিজেদের প্রাইভেট জেটে চড়ে তানিয়াকে ওই অচেনা দ্বীপে সম্পূর্ণ একা ফেলে রেখে ঢাকায় ফিরে গেল। তানিয়া ওই বিলাসবহুল সুইটের মেঝেতে বসে বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল। সারা জীবন যে সম্পদ আর আভিজাত্য পাওয়ার জন্য সে এত এত পাপ করেছিল, তা আজ তাসের ঘরের মতো এক নিমেষেই ভেঙে গুড়িয়ে গেছে। তার সমস্ত অহংকার আজ চিরতরে মাটিতে মিশে গেছে। তানিয়ার পতনের এই ধারা কেবল তার ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ রইল না। ঢাকার শেয়ার বাজারে তার কোম্পানির শেয়ারের দামে চরম এবং ভয়ঙ্কর ধস নামল। বিনিয়োগকারীদের বিশ্বাস পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং সবাই যত দ্রুত সম্ভব নিজেদের শেয়ার বিক্রি করে দিতে চাচ্ছিল। রায়হানের পরিবারও তাদের সমস্ত বিনিয়োগ সাথে সাথে প্রত্যাহার করে নেয়, যার ফলে কোম্পানিটি পুরোপুরি দেউলিয়া হবার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তানিয়ার কোটি টাকার সাম্রাজ্য পুরোপুরি ছাইয়ে পরিণত হয়।
তানিয়ার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস একটি জরুরি সভা ডাকে এবং সর্বসম্মতিক্রমে তাকে সিইও পদ থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। তারা তানিয়ার বিরুদ্ধে জালিয়াতি এবং কোম্পানির সুনাম নষ্ট করার দায়ে একটি বিশাল অঙ্কের মামলাও দায়ের করে। যে অফিস একসময় তানিয়ার সবচেয়ে বড় শক্তি আর অহংকারের জায়গা ছিল, আজ সেই অফিসের দরজাই তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। তার সব ক্ষমতাবান বন্ধু এবং প্রভাবশালী পরিচিতরাও এখন তার সাথে কথা বলতে বা তার ফোন ধরতে পুরোপুরি অস্বীকার করতে লাগল। তানিয়া এখন আক্ষরিক অর্থেই রাস্তায় এসে দাঁড়িয়েছে। তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটিতে ব্যাঙ্ক তালা ঝুলিয়ে দিয়েছে। এখন সে কর্মফলের সেই ভয়ঙ্কর এবং অমোঘ নিয়মের আসল অর্থ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। সে নিজের বাবাকে তার সেই কাঁচের ঘেরা অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর আজ নিয়তিও তাকে ঠিক সেভাবেই তার নিজের তৈরি করা দুনিয়া থেকে বাইরে ছুঁড়ে ফেলেছে। এটা প্রকৃতির এক নিখুঁত বিচার, যা কারো সাথে কখনো বৈষম্য করে না। কোনোমতে কিছু টাকা ধার করে তানিয়া মালদ্বীপ থেকে দেশে ফেরার ফ্লাইটে বসল। বিমানের জানলা দিয়ে বাইরে তাকাতেই তার মনে পড়ে গেল সেই ভয়ানক অতীতের কথা, যখন সে শেষবার তার বাবাকে চরম ঘৃণার চোখে দেখেছিল। আজ সে নিজেই একজন ভিখারি হয়ে দেশে ফিরছে, আর তার মাথা গোজার মতো কোনো জায়গাই অবশিষ্ট নেই। তার ওই অসহায় আর বৃদ্ধ বাবার কথা খুব মনে পড়ছিল, যিনি সবসময় তার সব ভুল হাসি মুখে ক্ষমা করে দিতেন। তানিয়া ঢাকা না নেমে সরাসরি সিলেটের ফ্লাইটে উঠল। আজ সিলেটের আকাশও খুব কালো আর ভয়ঙ্কর মেঘে ঢাকা। হঠাৎ করেই প্রবল বেগে মুষলধারে বৃষ্টি শুরু হল, ঠিক তেমনই বৃষ্টি যেমনটা সেদিন ঢাকায় হয়েছিল, যেদিন তার বাবা রাস্তায় পড়ে কাঁদছিলেন। তানিয়ার কাছে কোনো ছাতা ছিল না, আর সে ওই তুমুল বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে নিজের সেই পুরনো বাড়ির দিকে দৌড়াতে শুরু করল, যে বাড়ি সে চিরতরে পেছনে ফেলে এসেছিল। সিলেটের ওই সরু আর কাদামাখা গলি দিয়ে দৌড়ানোর সময় তানিয়ার দামি আর বিদেশি জামাকাপড় কাদায় পুরোপুরি মাখামাখি হয়ে গেল। তার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু সে না থেমে শুধু সামনের দিকেই ছুটছিল। তার মনে হচ্ছিল বাবা তাকে দেখলে পুরনো সব কথা ভুলে যাবেন আর তাকে আবার বুকে টেনে নেবেন। সে তার প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাইতে এবং বাবার পায়ে পড়ে কান্নার জন্য পাগলের মতো ছটফট করছিল। হাঁপাতে হাঁপাতে আর কাঁপতে কাঁপতে তানিয়া তার সেই পুরনো টিনের ঘরের দরজার সামনে এসে দাঁড়াল, কিন্তু সেখানে পৌঁছে তার পায়ের তলার মাটি আবারও সরে গেল। ঘরের ওই ভারী কাঠের দরজায় একটা বিশাল এবং মরিচা ধরা লোহার তালা ঝুলছে। ঘরের ভেতর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে, যা চিৎকার করে জানান দিচ্ছে যে এখানে বহুদিন ধরে কোনো মানুষের পা পড়েনি। ওই বন্ধ তালাটা দেখে তানিয়ার সব আশা পুরোপুরি ভেঙে গেল। সে ওই কাদা আর ভেজা মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং হাউ মাউ করে কাঁদতে লাগল। সে দুই হাত দিয়ে ওই বন্ধ দরজাটাতে সজোরে আঘাত করতে শুরু করল আর গলা ফাটিয়ে বাবাকে ডাকতে লাগল। তার সেই আর্তনাদ মুষলধারে বৃষ্টির শব্দের মাঝে পুরোপুরি হারিয়ে যাচ্ছিল। সে বারবার বলছিল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার সেই পুরনো তানিয়া, তোমার আদরের মা মনি। কিন্তু ওই বন্ধ দরজার পেছন থেকে সে কোনো উত্তর পেল না। তানিয়ার এত জোরে চিৎকার শুনে পাশের বাড়ি থেকে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন। তানিয়াকে এভাবে কাদায় মাখামাখি হয়ে কাঁদতে দেখে তার খুব মায়া হল। তিনি তানিয়াকে বললেন, তুমি অযথাই এই দরজায় ধাক্কা দিচ্ছ মা। মোতালেব সাহেব আর কখনোই বাড়িতে ফিরে আসবেন না। তিনি যে নিজের সব কিছু দান করে দিয়েছেন, তার সাথে সাথে এই দুনিয়ার সব মোহ আর সম্পর্ক তিনি চিরতরে ত্যাগ করেছেন। তানিয়া কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধার পা জড়িয়ে ধরল এবং জিজ্ঞেস করল, আমার বাবা এখন কোথায়? বৃদ্ধা মহিলাটি একটা দীর্ঘশ্বাস ফেলে সুরমা নদীর ঘাটের দিকে ইশারা করে বললেন, উনি এখন আর কোনো সাধারণ মানুষ নন, উনি সন্ন্যাস নিয়েছেন। এখন উনি ফকিরের পোশাকে সাধুদের সাথে থাকেন আর শুধু আল্লাহর ধ্যানেই নিজের জীবন পার করছেন। এ কথা শুনে তানিয়ার বুকের ভেতর অসহ্য এক যন্ত্রণার সৃষ্টি হল। সে একজন পাগলের মতো ওখান থেকে উঠে সুরমা নদীর ঘাটের দিকে তীব্র বেগে ছুটতে লাগল। বৃষ্টি তখনও প্রবল বেগে পড়ছে আর ঘাটের সিঁড়িগুলো খুব পিচ্ছিল হয়ে আছে, কিন্তু তানিয়ার নিজের পড়ে যাওয়া বা আঘাত পাওয়ার কোনো ভয় ছিল না। তার চোখ শুধু পাগলের মতো সাধুদের ওই ভিড়ের মাঝে নিজের মানুষটা খুঁজছিল। সে প্রত্যেক সাদা ফতুয়া পড়া মানুষের খুব কাছে গিয়ে দেখছিল, কিন্তু কাউকেই তার নিজের মানুষ মনে হচ্ছিল না। হঠাৎ আলী আমজাদের ঘড়ির পেছনের ওই পুরনো সিঁড়িতে তানিয়ার চোখ পড়ল এক অত্যন্ত শান্ত আর ঐশ্বরিক মানুষের ওপর। সেই মানুষের পরনে সাদা আর গেরুয়া মেশানো কাপড়,
চোখ দুটো অর্ধেক বোজা, হাতে তসবিহ। তিনি অত্যন্ত গভীরভাবে ধ্যানে মগ্ন। তানিয়ার বুকের ধুকপুকানি যেন একদম থেমে গেল। এই মানুষটি আর কেউ নন, তার নিজের বাবা মোতালেব সাহেব, যিনি এখন পুরোপুরি বদলে গেছেন। তানিয়া ধীরে ধীরে কাঁপা কাঁপা পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামল এবং বাবার ঠিক সামনে গিয়ে দাঁড়াল। তার চোখের জল বৃষ্টির পানির সাথে মিশে অবিরাম ঝরছিল। সে খুব ধীর এবং কষ্টমাখা স্বরে ডাকল, বাবা। মোতালেব সাহেব ধীরে ধীরে তার চোখ খুললেন এবং তানিয়ার দিকে তাকালেন, কিন্তু তার সেই চোখে এখন আর কোনো পুরনো মমতা, ভালোবাসা বা বিন্দুমাত্র রাগ অবশিষ্ট নেই। তার চোখ এখন এক গভীর এবং শান্ত দিঘির জলের মতো একদম স্থির। তানিয়ার সাথে সাথে বাবার পায়ের কাছে আছড়ে পড়ল এবং তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। টাকা আর আভিজাত্যের অন্ধ নেশা আমাকে একটা জঘন্য মানুষ বানিয়ে দিয়েছিল, কিন্তু আজ আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন সারা জীবন তোমার সাথে এই পুরনো ঘরে থাকব আর তোমার অনেক সেবা করব। প্লিজ বাবা, আমার সাথে বাড়ি চলো আর আমার ওই ভয়ানক ভুলের জন্য আমাকে একবারের মতো মাফ করে দাও। মোতালেব সাহেব অত্যন্ত শান্তভাবে এবং ধীর স্থিরতার সাথে তানিয়ার হাতের বাঁধন থেকে নিজের পা দুটো ছাড়িয়ে নিলেন। তার চেহারায় কোনো আবেগ বা প্রতিক্রিয়া ছিল না। তিনি অত্যন্ত মধুর কিন্তু তীব্র বৈরাগ্যমাখা কণ্ঠে বললেন, মারে, তুই যে মোতালেব সাহেবকে খুঁজিস, সে তো ঢাকার ওই বিশাল ভবনের বাইরে সেদিনই মরে গেছে। আজ তোর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে কেবল একজন সন্ন্যাসী, এই মায়াবী দুনিয়া আর এর মিথ্যে সম্পর্কের সাথে যার আর কোনো লেনদেন নেই। তিনি তানিয়াকে বোঝালেন, কর্মের ফল প্রতিটি মানুষকে নিজেকেই ভোগ করতে হয়। এখানে কোনো সৃষ্টিকর্তা বা কোনো মানুষ কারও সাহায্যে আসতে পারে না। তুই তোর অহংকারের যে বীজ বুনেছিলি, আজ তুই তারই বিষাক্ত ফসল কাটছিস। এতে তোকে ক্ষমা করার বা শাস্তি দেওয়ার কোনো অধিকার আমার নেই, কারণ আমি মন থেকে তোকে অনেক আগেই পুরোপুরি আজাদ করে দিয়েছি। আমি শুধু এই দোয়াই করি যে ঈশ্বর যেন তোকে সুমতি দেন আর তুই জীবনের আসল অর্থটা বুঝতে পারিস। এতটুকু বলার পর মোতালেব সাহেব ধীর গতিতে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন, নিজের জায়নামাজটা হাতে তুলে নিলেন। তিনি তানিয়ার দিকে আর একবারও ফিরে তাকালেন না। আপন মনে আল্লাহর নাম জপতে জপতে নদীর পাড় ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তার হাঁটার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এবং স্থিরতা ছিল, যা কেবল সেই মানুষের মধ্যেই দেখা যায় যে তার জীবনের সমস্ত মোহ আর মায়াকে চিরতরে এবং হাসি মুখে ত্যাগ করেছে। তিনি সাধুদের ভিড়ের মাঝে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলেন। তানিয়া ওই ভেজা আর ঠান্ডা সিঁড়িতে একা বসে থেকে নিজের বাবাকে ওই ভিড়ের মাঝে চিরতরে দূরে চলে যেতে দেখল, একদম অসহায়ভাবে। তার বুকটা একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, আর এখন তার জীবনে বসে বসে কাঁদা ছাড়া আর কোনো উদ্দেশ্যই অবশিষ্ট নেই। সে আজ মর্মে মর্মে অত্যন্ত গভীরভাবে বুঝতে পারল যে পৃথিবীর সমস্ত সম্পদ আর খ্যাতি মিলেও একজন বাবার সেই খাঁটি এবং নিঃস্বার্থ ভালোবাসাকে কখনোই কিনতে পারে না, যাকে সে নিজের মিথ্যে অহংকারের জন্য ছুঁড়ে ফেলেছিল। সুরমা নদীর ওই পবিত্র জলধারা এখনও আগের মতোই ঘাটে আছড়ে পড়ছে, কিন্তু তানিয়ার পুরো পৃথিবী চিরকালের জন্য শেষ হয়ে গেছে। এটাই আমাদের সমাজের এবং কর্মফলের এক চিরন্তন ও ভয়ঙ্কর সত্য, যে মানুষ তার জন্মদাতা পিতামাতাকে সম্মান করতে জানে না, সেই গোটা পৃথিবীর কোথাও সত্যিকারের সুখ বা শান্তি খুঁজে পায় না। তানিয়া এখন সেই অনুশোচনার ভয়ঙ্কর আগুনে জ্বলার জন্য নিজের গোটা জীবনের তরে একদম একা পড়ে রইল।